এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। সাবস্ক্রাইব করুন আর দেখুন মন ছুঁয়ে যাওয়া একটি ভূতের গল্প। ভয় না পেয়ে ঘন্টিটা বাজাতে ভুলবেন না কিন্তু। এমনিতেই বৃষ্টির দিনগুলো খুব প্রিয় হয়, কিন্তু আজকের বৃষ্টির দিনটা অন্য দিনের থেকে আলাদা। অভিজিৎ অল্প বয়সী ইয়াং বয় ঘরে বসে মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। হঠাৎ তখনই ডোরবেল বাজলো। এই সময় এত বৃষ্টির মধ্যে আবার কে আসলো? ডোরবেল আবার বাজলো। তারপর অভিজিৎ উঠে দরজা খোলার জন্য দরজার কাছে গেল। যখনই দরজা খুলল, সামনে কেউ ছিল না। ও চারিদিকটা ভালো করে দেখল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ও দরজা বন্ধ করতেই যাবে, ঠিক সেই সময় ওর নজর নিচে গেল। নিচে এক ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চাটি অনেক ছোট, ফর্সা আর সুন্দর। বাচ্চাটির হাসি অভিজিতের মন জুড়ে নিল, কিন্তু সে কিছু চিন্তায় পড়ে গেল। এই বাচ্চাটা কার? অভিজিৎ এদিক ওদিক দেখল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখল না। আরে কেউ আছেন? এই বাচ্চা কার? নিস্তব্ধতা ছাড়া আর কোনো উত্তর পেল না। বৃষ্টি খুব জোরে হচ্ছিল, তার জন্য বাচ্চাটি বাইরে ফেলে যেতে চাইল না। ও বাচ্চাটি হাতে তুলে ঘরে নিয়ে আসলো। তখনই চাদরের ভিতরে একটা কাগজ দেখতে পেল। কাগজটা দেখে অভিজিতের কিছুটা অদ্ভুত মনে হলেও মনে মনে খুশি হলো। কি জানি কাগজটির জন্য যদি সে বাচ্চাটির সম্বন্ধে কিছু জানতে পারে। বাচ্চাটিকে রেখে কাগজটি খুলল। কাগজটি পড়তে পড়তে অভিজিতের হুঁশ উড়ে গেল। ওর চেহারা লাল হয়ে গেল। বড় বড় চোখে কাগজটা বারবার পড়েই যাচ্ছিল। কাগজের উপর লেখা অক্ষরের উপর ওর বিশ্বাস হচ্ছিল না। কাগজে এমন কিছু লেখা ছিল যেটা দেখে অভিজিৎ আতঙ্কিত। ভয় আর আতঙ্ক ওর শরীরে ঘাম তৈরি করে দিচ্ছে। না, এটা হতে পারে না। ওই দিন রাতে আমি এত বড় ভুল কি করে করতে পারি? না না না, এটা হতেই পারে না। 1 বছর আগে এই বৃষ্টিটা আজই হওয়ার ছিল। এখানে তো দূর দূরান্ত পর্যন্ত জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়াবো নাকি? অভিজিৎ কিছু কাজের জন্য সুন্দরবন গেছিল, যেখান থেকে ফেরার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। কালো মেঘে ঢাকা আকাশের জন্য জঙ্গলের রাস্তা অন্ধকার হয়েছিল। অন্ধকারের কারণে সামনে পরিষ্কার দেখাও যাচ্ছিল না। তখনই আচমকা কিছু তার গাড়ির সামনে আসলো, কিন্তু অন্ধকারের কারণে পরিষ্কার দেখা গেল না। অভিজিৎ ব্রেক মারার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে গাড়ির সামনের কাঁচ রক্তে ভিজে গেল। ও শেট, কাউকে মেরে ফেললাম না তো আমি? ও ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। সামনে এক বৃদ্ধ রক্তাক্ত হয়ে পড়ে আছে। বৃষ্টির কারণে রাস্তা রক্তে লাল হয়ে আছে। বৃদ্ধা ব্যথা যন্ত্রণায় গোংড়াচ্ছিল। এটা দেখে অভিজিৎ বৃদ্ধার কাছে গেল। আমাকে মাফ করে দিন। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে আমি কিছু দেখতে পাইনি। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি একদম ঠিক হয়ে যাবেন। আমার কাছে সময় নেই, তুই আমাকে বাঁচাতে পারবি না। আপনি ভয় পাবেন না, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আমার বাড়ি জঙ্গলের পশ্চিম দিকে, তুই আমাকে ওখানে নিয়ে চল। আমার মেয়ে একা আছে, আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এখনই আপনার বাড়ি নিয়ে যাব।
আপনি একদম ভয় পাবেন না। তখনই বৃদ্ধা দেহ ত্যাগ করল। এটা দেখে অভিজিতের বিশ্বাসই হচ্ছিল না। ওর খুব কষ্ট হচ্ছিল যে ওর জন্য একজনের জীবন চলে গেল। ও চারিদিকটা দেখল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত রাস্তায় কেউ নেই। রাস্তা পুরো ফাঁকা, আর বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। জঙ্গলের পশ্চিমে যেতেই একটা ঘর দেখতে পেল। ঘরের পরিস্থিতি বাইরে থেকে এতটাও ভালো ছিল না। চারিদিকে অদ্ভুত অনুভূতি ছেয়েছিল। কিছু কুকুর ঘরের বাইরে বেঁধে রাখা হয়েছিল। এটা দেখে ওর আজব মনে হলো, আসলে এই জঙ্গলে কে থাকে? ও সাহস করে ঘরের দরজার কাছে গিয়ে আওয়াজ দিল। কেউ কি আছেন? যদি কেউ থেকে থাকেন দয়া করে দরজাটা খুলুন। কিছু সময় পর দরজাটা খুলল। সামনে অস্বাভাবিক সুন্দর একটা মেয়ে ছিল। তার মুখ মায়াবী সুন্দর। সে কোনো পরীর থেকে কম সুন্দর না। ওকে দেখে অভিজিৎ কিছু সময়ের জন্য সবকিছু ভুলে গেল। কি হয়েছে বাবা? আমার বাবার কি হয়েছে বলুন। আমার বাবা কিছু বলছে না কেন? বৃষ্টির কারণে মনে হয় কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে। আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। উনি রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিল। উনি আমাকে বলল আমার বাড়ি নিয়ে চলো। এটা বলে উনি দেহত্যাগ করলো। অভিজিৎ মিথ্যা বলল, কারণ ও বুঝে গেছিল যদি কেউ জানতে পারে যে অ্যাক্সিডেন্টে ওর গাড়িতে হয়েছে, তাহলে হয়তো ওকে জেলেও যেতে হতে পারে। তার জন্য ও মিথ্যা বলল। নিজেকে একটু সামলান। আমাদের ওনার শেষ কাজগুলো করতে হবে। যদি আপনার কোনো চেনা আত্মীয় থাকে ওনাদের খবর দিন। আমাদের দুজনার এই দুনিয়াতে আর কেউ নেই। তখনই চারিদিক থেকে একটা বাজে গন্ধ বয়ে আসে। এই গন্ধটা কোথা থেকে আসছে? এটা শুনে অরুন্ধতী অভিজিৎকে বলল, এটা জঙ্গল। এখানে কখনো কখনো এমন গন্ধ আসতে থাকে। এখন আমার বাবার শেষ কাজ করতে হবে। বৃষ্টি অনেক জোরে হচ্ছে, না জানি কখন থামে। কিছু সময় পর ওরা লাশটা মাটিতে পুঁতে দিল। ঠিক আছে, এবার আমি যাই তাহলে। অনেক রাত হয়ে গেছে। রাতের বেলায় এ জঙ্গল অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। তুমি যদি এই সময় যাও তাহলে কোনো জঙ্গলি জানোয়ারের শিকার হতে পারো। তার জন্য আজ রাতটুকু এখানেই থেকে যাও। কাল বৃষ্টি থেমে গেলে চলে যেও। অভিজিতের তার কথা ঠিক মনে হলো। ওখানে থাকার জন্য হ্যাঁ বলে দিল। তারপর মেয়েটি ওকে ঘরে নিয়ে গেল। মেয়েটি একটা বেডরুমে নিয়ে গেল। বেডরুমের দেয়ালে একটা জানালা ছিল, যেখান দিয়ে জঙ্গল দেখা যাচ্ছিল। তুমি পুরো ভিজে গেছো, কাপড় পাল্টে নাও। আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। মেয়েটি চলে গেল, কিন্তু অভিজিৎ বারবার মেয়েটির কথাই ভাবছে। কিছু সময় পর মেয়েটি অভিজিতের জন্য গরম গরম চা নিয়ে আসলো। দাঁড়াও, আমাকে এভাবে একা রেখে যেও না। ওই রাতে চা খাওয়ার পর অভিজিতের নিজের হুঁশ ছিল না। না জানি চায়ে কি ছিল যে মেয়েটির এত কাছে চলে গেল। পরের দিন সকালে চোখ খুলল, অরুন্ধতী তার পাশে ছিল না। ও কাল রাতের কথা ভেবে খুবই খুশি ছিল। জানালার দিকে বাইরে দেখল। ঠিক তখনই অভিজিতের নজর সামনে গেল, যেখানে অরুন্ধতী একটা মরা কুকুরের দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা ভয়ানক হাসি। বাড়ির অন্য কুকুরগুলো ওকে দেখে জোরে জোরে চেঁচাচ্ছে। এটা দেখে অভিজিতের কিছু আজব মনে হলো। অরুন্ধতীকে ওর পছন্দ হয়েছে, কিন্তু তার ব্যবহার কিছু অদ্ভুত। ও তখনই ঘর থেকে বাইরে আসলো। আরে তুমি বাইরে কি করছো? আর ওই কুকুরগুলো? আমার বাবার কুকুর ভীষণ পছন্দ, তার জন্য আমরা বাড়িতে অনেক কুকুর পুষেছি। আজ সকালে যখন আমি উঠলাম, বাইরে একটা কুকুর মরে পড়েছিল। ওটা বাবার সবচেয়ে প্রিয় কুকুর ছিল। মনে হয় ও বাবার মৃত্যুর কষ্ট সহ্য না করতে পেরে বাবার কাছেই চলে গেছে। অরুন্ধতী, যদি তুমি চাও আমার সাথে শহরে যেতে পারো।
ওখানে আমি তোমার অনেক খেয়াল রাখবো। এসব ছাড়ো, এখন তুমি তোমার রুমে যাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছু সময় পর দুজনে একসাথে বসে খাবার খেলো আর অনেক গল্প করলো। কথা বলতে বলতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলো না, আর রাত হয়ে গেল। অভিজিৎ তার রুমে শুতে গেল। রাত তখন প্রায় 12টা বাজতে যাবে। অভিজিৎ সবে চোখটা লেগে এসেছে, তখনই বাইরে থেকে কুকুরের চেঁচানোর আওয়াজ আসলো। অভিজিৎ উঠে জানালা দিয়ে বাইরে দেখল, কিন্তু অন্ধকারের কারণে বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাইও বাইরে গেল, কিন্তু বাইরেও যা দেখলো ওর শরীর ঠান্ডা হয়ে গেল। অরুন্ধতী ভয়ানক রূপ নিয়ে বসে আছে, কুকুরের রক্তপান করছে। অরুন্ধতীর ভয়ঙ্কর চেহারা দেখে অভিজিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও খুব ভয় পেয়ে গেল আর বাড়ির পিছন দরজা দিয়ে পালাতে থাকলো। ওখানে এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়াতে থাকলো। বাইরের জঙ্গলি জন্তু জানোয়ারের জন্য জঙ্গল গমগম করছিল, কিন্তু অভিজিতের চোখে জঙ্গলি জন্তু জানোয়ার না, অরুন্ধতীর মুখ ভাসছিল। অভিজিৎ অনেক সময় ধরে দৌড়াতে থাকে, কিন্তু বাইরে বেরানোর রাস্তা খুঁজে পায় না। ও হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন অভিজিতের হুঁশ আসলো, তখনও মধ্যবয়সী এক লোকের বাড়িতে ছিল। আমি কোথায় আছি আর আপনারা কারা? আজ সকালে তোমায় জঙ্গলে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে আমার বাড়ি নিয়ে আসি। হ্যাঁ, ও ও ও ওই ও অরুন্ধতী, ওই জঙ্গলের অরুন্ধতী খুব ভয়ানক। হ্যাঁ, আপনি ওখানে কেন গেছিলেন সাহেব? ওখানে কেউ যায় না। ওই জঙ্গলে 2 পিচাসিনী থাকে। কিছু বছর আগে এই গ্রামের এক মহিলা জঙ্গলে গিয়ে পিচাসিনী তপস্যা করে, তার সাথে সম্পর্ক করে তারই বংশ জন্ম দেয়। সেই বাচ্চা আর কেউ না, অরুন্ধতী। পিচাসিনী এই দুনিয়াতে তার বংশ বিস্তার করতে চায়, তার জন্য তার মেয়ে অরুন্ধতী প্রতিনিয়ত লোকেদের নিজের জালে ফাঁসায় আর তাদের সাথে সম্পর্ক করে তাদের মেরে ফেলে। এই জন্য এই জঙ্গলের পশ্চিমে কেউ যায় না। এটা শুনে অভিজিৎ আতঙ্কিত হয়ে গেল। ও কোনো রকমে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তারপর ও ওখান থেকে শহরে ফিরে আসে। সেই কাগজে লেখা ছিল, আমার বংশ তোমার কাছে পাঠাচ্ছি, তাকে নিয়ে তুমি আমার কাছে ফিরে আসো, না হলে আমি তোমার কাছে আসতে বাধ্য হব। ইতি অরুন্ধতী। আর সেই বাচ্চাটি পিশাচিনীরই বংশ।